আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে। আমরা প্রথম লেকচারে নিউটনের মহাকর্ষ সূত্র সংক্রান্ত এবং তোমাদের যে পড়ন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিও সূত্র সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। বাট সেগুলো শুধু থিওরি পার্টটা দেখেছিলাম, ম্যাথমেটিক্যাল কোনো অঙ্ক করি নাই। আজকে সেগুলো করব, পাশাপাশি এই চ্যাপ্টারে আরও কভার করব এই ক্লাসে কেপলারের সূত্র, অর্থাৎ তোমাদের যে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের যে বিখ্যাত তিনটে সূত্র রয়েছে সেইগুলো সম্পর্কে ডিটেলস থাকবে আজকের এই ক্লাসে। তো তোমরা যারা একাডেমিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা অ্যাডমিশন লেভেলে আসো, তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তো প্রথমে আমরা কিছু প্রবলেম দেখে আসবো। দেখো, প্রথমে প্রবলেমটা নিয়ে কথাবার্তা বলবো। সেখানে বলা আছে কি যে সূর্য পৃথিবীর ওপর 6.3 × 10⁻20 নিউটন আকর্ষণীয় বল প্রয়োগ করে। পৃথিবী থেকে সূর্য 1.5 × 10⁻12 মিটার দূরে থাকে। পৃথিবীর ভর যদি 5.98 × 10⁻24 কেজি হয়, তাহলে সূর্যের ভর কত? দেওয়া আছে জি এর ভ্যালু 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অর্থাৎ এটা নিউটনের মহাকর্ষ সূত্রের একদম প্রয়োগ। তো এখানে মনে করো যে একটা সূর্য, আমরা ধরে নিলাম যে একটা সূর্য এবং পৃথিবী এদের মধ্যবর্তী যে মহাকর্ষ বল, এটাই বেসিক্যালি আমাদের আলোচ্য বিষয়। তো সূর্যের যেটা ভর সেটা মনে করো আমি বললাম যে এম এস বা সানের মাস, আর এইখানে মনে করো আরেকটা, সেটা মনে করো পৃথিবী। সো পৃথিবীর যে ভর সেটাকে আমরা মনে করে বললাম যে মাস অফ আর্থ। ওকে, এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা কত? দূরত্বটাকে মনে করো আমি বললাম টি। তো এদের মধ্যবর্তী একটা মহাকর্ষ বল আছে, নিউটনের সূত্র অনুসারে একটা মধ্যবর্তী আকর্ষণ বল আছে এফ। তো নিউটনের সূত্র অনুসারে আমরা এটা সবাই জানি যে আকর্ষণ বল এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু m1 m2। তো m1 বলতে এখানে মনে করো সানের ভর, ইন্টু m2 বলতে মনে করো আমি বললাম আর্থের ভর, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার। তো এখানে আমাকে কি কি দেওয়া আছে? এই যে নিউটন মানে আকর্ষণ বল দেওয়া আছে, মানে এফ এর মান দেওয়া আছে, জি দেওয়া আছে, সূর্যের ভর দেওয়া আছে, তাই না? সরি, পৃথিবীর ভর দেওয়া আছে, মানে মাস অফ আর্থ দেওয়া আছে। আমাকে বের করতে হবে কত? সূর্যের ভর মানে মাস অফ সান বের করতে হবে। তো এটার জন্য আমি কি করব? মনে করো আর গুণ করলাম, তাহলে এফ ডি স্কোয়ার, এটা একদিকে হলো, তাহলে এফ ডি স্কোয়ার ইন্টু জি ইন্টু এম এস ইন্টু এম ই, অর্থাৎ এম এস ইন্টু কত? এম ই। তো আমাদের তো মাস অফ সান বের করতে হবে, তাই না? তো জি এবং এম ই ওই পারে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি একদিকে করে লিখি, তাহলে মাস অফ সান ইকুয়াল টু এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত? জি ইন্টু এই যে মাস অফ আর্থ। ওকে, মাস অফ আর্থ। তো এখন তোমাদের ভ্যালু সবই জানা আছে, যদি ক্যালকুলেশন করো অনায়াসে অ্যান্সারটা পেয়ে যাবা। এফ এর মান কত? এই যে 6.3 × 10⁻20, তার সাথে ইন্টু কত? ডি স্কোয়ার। এখন ডি কত ভাইয়া? ডি হচ্ছে এই যে 1.5 × 10⁻12, 1.5 × 10⁻12। সো এটার উপরে কি করতে হবে তোমাকে? এটার উপরে স্কোয়ার করতে হবে, ডিভাইডেড বাই নিচে কত? জি ইন্টু এম ই। তো জি এর মান 6.67 × 10⁻11, তার সাথে আবার গুণ অবস্থায় আছে মাস অফ আর্থ। তো আর্থের মাস কত? এই যে 5.98 ইন্টু 10⁻24। ওকে, তো এখন এইটাকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। অনেকে এটা ক্যালকুলেশনটা অনেকে কঠিন করে ফেলো, আমি জাস্ট তাদের উদ্দেশ্যে বলি একটু যে ক্যালকুলেশনটা তোমাদেরকে কিছু স্টেপ মেনটেন করে করতে হবে। যেমন আমি একটু শুধু তোমাদের জন্য দেখাই, যখন ধরো এখানে এই যে 1.5 × 10⁻12, তার উপরে আবার স্কোয়ার আছে। এখন এই স্কোয়ার থাকার মানে কি? এই ভ্যালুটাই দুইবার গুণ করবা, তাই না? এই ভ্যালুটাই কি করবে তুমি? দুইবার গুণ করবে। তো যেটা আসলে আমাদের উচিত, দেখো আমি আরেকটু একটা লাইন একটু এক্সট্রা করবো তোমাদের বোঝার স্বার্থে, যে 6.3 × 10⁻20, তার সাথে ইন্টু এই যে এই ভ্যালুটা যদি তুমি দুইবার গুণ করো, তাহলে 1.5 × 10⁻12 ইন্টু 1.5 × 10⁻12। বা আমি তোমাকে এখানে দেখাই, যদি আমি এখানে স্কোয়ারটা না দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই ভ্যালুটাই এখানে আরেকবার গুণ করতে হবে, অর্থাৎ এইটা ইন্টু এই যে 1.5 × 10⁻12। বুঝা গেছে? আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এবার আমরা যেটা করব বেসিক্যালি, দেখো যে তোমাদের জন্য কাজটা আরো ইজি হয়ে গেল। এবার আমরা শুধুমাত্র এই যে এই সংখ্যাগুলোকে শুধু একসাথে গুণ করবো। যেমন 6.3, এখানে আছে কত? 1.5, এখানেও আছে 1.5।
তো এই তিনটাকে একসাথে যদি গুণ করি যে 6.3 ইন্টু 1.5 ইন্টু 1.5, তার সাথে এখন যে পাওয়ারগুলো আছে যেমন 10^20, এখানে আছে কত 10^12 এবং এখানেও আছে 10^12, অর্থাৎ এই তিনটার একটা যদি 10 বেজ নেওয়া যায় তাহলে 12 আর 12 যোগ করলে হবে 24, তার সাথে আবার 20, অর্থাৎ এই দুইটা একসাথে যদি যোগ করা যায় তাহলে কত হবে 44, ডিভাইডেড বাই নিচে থাকতেছে কত, নিচে এভাবে সংখ্যাগুলো যেমন 6.67, এখানে আছে 5.98, এই দুটোকে যদি একসাথে গুণ করা হয় তাহলে কত হবে 6.67 ইন্টু 5.98 ইন্টু একই সাথে এখানে যে সংখ্যাগুলো আছে যেমন 10^-11, এখানে আছে 10^24, এই দুটোকে যদি সূচকের নিয়মে একসাথে যোগ করা হয় তাহলে একটা 10 হবে বেস, এবং 24 থেকে যদি আমরা 11 বাদ দেই তাহলে কত হবে 24 থেকে 10 বাদ দিলে হবে কত 14, আমরা বাদ দিচ্ছি আরও এক, তাই না, তার মানে কত হবে আমাদের 13 হবে। ওকে, এবার তোমরা সিম্পলি এইটুকু ক্যালকুলেশন করবে, আর এই 13টা মনে করো উপরে যদি দাও তাহলে কত হবে, তখন তো 13 গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই না, তার মানে 44 থেকে 13 মাইনাস, অর্থাৎ ফাইনালি তাহলে তোমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল। এই কয়েকটা সংখ্যা গুণ করাটা তো খুবই সিম্পল, আর সূচক যে বড় বড় পাওয়ার অনেক সময় দেখা যাচ্ছে ক্যালকুলেটরে তোমাদের হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায়, এই কারণে পাওয়ারগুলোকে তোমরা যদি একদিকে গুণ করো আর বাকি যেগুলো আছে এগুলোকে যদি একদিকে গুণ করো তোমাদের জন্য কাজটা খুবই সিম্পল হয়ে যায়। ওকে, তো আমি ফাইনাল ক্যালকুলেশনের রেজাল্টটা তোমাদের এখানে দেখাই। ফাইনালি রেজাল্টটা হবে 2.03 ইন্টু 10^, কত 10^30 কেজি, অর্থাৎ এইটাই হচ্ছে তোমাদের কি বলছে এখানে সূর্যের ভর। ওকে, তো আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এবার দেখি আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। দেখো পরবর্তী প্রবলেমটা বলা আছে কি, এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, বাট তোমাদের এখানে ক্যালকুলাসও আসবে ইনভলভ, এই কারণে প্রবলেমটা চুজ করছি তোমাদের জন্য। বলা আছে যে এম ভরের বস্তুকে কেটে স্মল এম এবং m-m ভরের দুইটি বস্তুতে পরিণত করলে ক্যাপিটাল এম বাই স্মল এম এর অনুপাত কত হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। তো প্রশ্নটা একটা কারণে গুরুত্বপূর্ণ, আমি তোমাদের ক্লিয়ার করি বিষয়টা। যেমন ইনিশিয়ালি বস্তুটা ছিল মনে করো বড় এম, ক্যাপিটাল এম, ধরো এটাই সেই বস্তু ক্যাপিটাল এম। তো এখন এই বস্তুটাকে আমরা কি করছি, ভেঙে দিছি। তো ভেঙে দিয়ে একটা বস্তুতে পরিণত হয়েছে, সেটার ভর মনে করো ক্যাপিটাল স্মল এম। তো অপর ভরটা তাহলে কত হবে, অপর ভরটা হবে এই যে বড় এম থেকে ছোট এম এর বিয়োগফল, তাই না, মানে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, অর্থাৎ এই দুইটা টুকরায় আমি ভাগ করছি এই যে বড় এম এম ভরের বস্তুটাকে। আশা করি বুঝতে পারবা, খুব ইজি কনসেপ্ট। তো এখন এই দুইটার মধ্যবর্তী মহাকর্ষ বল, এখন এদের মধ্যবর্তী মনে করা একটা দূরত্ব আছে, আমরা দূরত্বটাকে আপাতত বলে মনে করে নিচ্ছি ডি দূরত্বে তারা আছে। ওকে, তারা কতটুকু দূরত্বে আছে আমরা মনে করে নিলাম ডি দূরত্বে আছে। তো এখন এই দুইজনের মধ্যবর্তী মহাকর্ষ বল কত, তো আমরা যদি এদের মহাকর্ষ বল বের করতে যাই এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু m1 m2, তো m1 মানে তো ছোট এম ইন্টু m2 মানে কত, ওই যে বড় এম মাইনাস ছোট এম, তাই না, বড় এম মাইনাস ছোট এম, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত ডি, তার মানে ডি স্কোয়ার। তো এখন এই যে এদের মধ্যবর্তী মানে এম ভরের বস্তুটাকে, বড় এম ভরের বস্তুটাকে ভেঙে যে তুমি দুইটা টুকরায় ভাগ করছো, এই দুইজনের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে এটা। এখন যদি মনে করো যে আমি এটা ক্যালকুলেশন করে রাখতে পারো, যেমন এই যে জি এম দ্বারা তো আমরা আসলে গুণ আছে, তাই না, তার মানে একবার হবে জি এম ইন্টু বড় এম মাইনাস জি ইন্টু ছোট এম স্কোয়ার ডিভাইডেড বাই নিচে ডি স্কোয়ার, এটাই হচ্ছে এদের মধ্যবর্তী মহাকর্ষ বল। এখন এই বলটা হতে হবে ম্যাক্সিমাম, দেখো খেয়াল করো এদের মধ্যবর্তী মহাকর্ষ বল কি হতে হবে, সর্বোচ্চ হবে। তো তোমাদের এখন আমি নিয়ে যাব যারা ক্যালকুলাস করছো বা যারা ক্যালকুলাস করো নাই তাদের জন্য একটু বোঝাটা টাফ হয়ে যাবে। তো ক্যালকুলাস যারা করছো তারা একটা জানো যে একটা ফাংশনের সর্বোচ্চ মান, বা ওইখানে টপিক পড়ছো না তোমরা গুরুমান লঘুমান, তো গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ হতে হয় কত, 0। তাহলে আমরা লিখতে পারবো কত, যে শর্ত মতে এটার যে ফার্স্ট ডেরিভেটিভ মানে কত, এই যে ডিএফ বাই ডিএম, মানে আমরা যে ছোট এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করব কাকে, ওই যে বলকে। তাহলে যদি ডেরিভেটিভ করি দেখো তো ডি ডিএম ইন্টু কাকে ডেরিভেটিভ করব, আমরা এফ কে ডেরিভেটিভ করব। সো এফ ইকুয়াল টু কত, আবার এই যে এই ভ্যালুটা, সো এই ভ্যালুটা আমি লিখে দিচ্ছি, দেখো যে ক্যাপিটাল জি স্মল জি ইন্টু ক্যাপিটাল এম
মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই কত, ডি স্কোয়ার। তো এটাকে যদি তোমরা ডেরিভেটিভ করো, এটা তোমরা সবাই পারবা। এই যে 1/d স্কোয়ারটা তো বাইরে থাকবে, তাই না, ধ্রুবক তো। সো 1/d স্কোয়ারটা বাইরে রাখতেছি এবং এই যে এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তো এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে শুধু থাকবে জিএম, শুধু থাকবে জিএম মাইনাস এখানে জি এম স্কোয়ার, তো ডেরিভেটিভ করলে হবে 2g এম। ওকে, যারা ডেরিভেটিভ করছো জানো তারা কিন্তু বুঝতে পারতেছো, বাকিদের জন্য বোঝা একটু মুশকিল হয়ে যাবে। আমি ডেরিভেটিভ করতেছি কার সাপেক্ষে, এম এর সাপেক্ষে। তো এই যে ফার্স্ট ডেরিভেটিভকে আমাদের কত ধরতে হয়, তোমাদের জানা আছে সবারই যে গুরুমান লঘুমানের ক্ষেত্রে এই ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু ধরতে হবে 0। অতএব শর্ত মতে আমাদের এই ভ্যালুটা যদি 0 ধরি, মানে এই যে 1/d স্কোয়ার ইন্টু জিএম মাইনাস 2gm, এই ভ্যালুটা যদি 0 ধরো, সো ডি স্কোয়ারটাই পেরে গেলে 0 হয়ে যাবে, বা জিএম মাইনাস 2gm ইকুয়াল টু কত, 0। ঠিক আছে না, এখানে কিন্তু এটা ছোট এম, তোমরা হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে, এটা ছোট এম। তার মানে এটা ক্যালকুলেট করলে দেখবা যে জিএম মাইনাস 2g ছোট এম ইকুয়াল টু 0। এবারে এটা যদি ওই পারে দাও তাহলে কি হবে, এই যে জি আর জি কাটা চলে যাবে, মানে ওই পারে গেলে তো এখানে আসলে ইকুয়াল চলে আসবে, তাই না, মানে এটা ইকুয়াল হয়ে যাবে আর এটা তখন থাকবে না আর কি, বুঝছো। তাহলে দুই পাশ থেকে জি আর জি কাটা চলে যাবে, আর এই যে এই এমটা এই পাশে যদি আসে তাহলে বড় এম ডিভাইডেড বাই ছোট এম ইকুয়াল টু কত, 2। তার মানে আমরা বুঝতে পারলাম কি, এই যে বড় এম এবং ছোট এম এর যে রেশিও, এই রেশিওটা কত হবে, 2/1, মানে কিছু না মানে তো 1 আছে, অর্থাৎ রেশিওটা হবে 2:1। ওকে, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু একই সাথে মহাকর্ষ এই চ্যাপ্টার প্লাস এটা যে ক্যালকুলাসের যে গুরুমান লঘুমানের কনসেপ্টটা, সেটা সবার জানা আছে আশা করি, যে কারণ গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে কি করতে হয়, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু এই যে 0 ধরতে হয়। ওকে, ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরলেই তোমরা এই রেশিওটা সুন্দর মতো পেয়ে যাবে এখান থেকে। তো এটা ছিল আমাদের গত দিনের পড়ার বিষয়। আমরা আজকে যে কেপলারের সূত্র নিয়ে কথাবার্তা বলবো সেটা নিয়ে একটু আগাই। ওকে, তো কেপলার আসলে তোমাদের যে গ্রহের গতি সংক্রান্ত 3টা গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করছেন। তো এই সূত্রগুলোর 3টা আলাদা আলাদা নাম আছে, আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব। তো প্রথম সূত্রটা মূলত কক্ষের সূত্র, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে বিভিন্ন গ্রহ ঘুরছে প্রতিনিয়ত, এটা কি ধরনের কক্ষপথে ঘুরে এটা নিয়ে একটা মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। তো প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে, এটা মোটামুটি খুবই সিম্পল। অর্থাৎ আমাদের এই যে উপবৃত্ত নিয়ে তোমাদের আইডিয়া আছে, বৃত্ত না বাট বৃত্তের মতো। তো এই টাইপের একটা উপবৃত্তের এই যে ফোকাস হচ্ছে দুইটা, একটা এখানে একটা এখানে। তো সূর্যকে এই ফোকাসে রেখে বিভিন্ন গ্রহ তাদের কি নির্দিষ্ট কক্ষপথে প্রতিনিয়ত আবর্তন করে। তো এটাই হচ্ছে প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র। ওকে, এবার দেখি দ্বিতীয় সূত্রটায় কি বলা আছে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র নামেও পরিচিত অনেক সময়। এখানে বলা আছে কি যে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা বুঝতে অনেকের হয়তো একটু সমস্যা হতে পারে, আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে বলতে বিষয়টা আসলে কি বোঝায়। তো এটা ক্লিয়ার বোঝার জন্য একটা চিত্র খেয়াল করো, এইখানে দেখো তোমাদের আসলে বিষয়টা কি বোঝাচ্ছে, যে সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। যেমন মনে করো এখানে আমাদের সূর্য আছে, তো এই কক্ষপথে কি গ্রহগুলো আবর্তন করবে। এখন মনে করো কোনোটা সময় পৃথিবী এখানে ছিল, তো 1 মাস পরে দেখা যাচ্ছে পৃথিবীটা এইখানে গেল। তো এই যে এখানে ছিল এখানে গেল, এইটুকু সংযোগ রেখা এবং এই দুই পয়েন্টের সাথে যে পৃথিবীর যে সংযোগ রেখা, এরা একটা কি একটা ক্ষেত্রফল কভার করছে না, যে এই ক্ষেত্রফলটা, মানে যেটা মনে করো A2। একইভাবে কোনো কোনো সময় পৃথিবী ঘুরে 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 কোনোটা সময় মনে করো এখানে আসলো, তো এখান থেকে আবার ঠিক 1 মাস পরে মনে করো এই যে 1 মান্থ, 1 মাস পরে মনে করো পৃথিবীটা এখানে গেল। তাহলে এইবার আসলে সূর্যের সাথে কতটুকু ক্ষেত্রফল কভার করলে এই যে এইটুকু ক্ষেত্রফল। তো কেপলারের দ্বিতীয় সূত্র মোতাবেক বা ক্ষেত্রফলের সূত্র মোতাবেক এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ টেকনিক্যালি A1 আর A2 কি হবে, সমান হবে। ঠিক আছে, কারণ কি, কারণ ওই যে দুই ক্ষেত্রে আমরা একই সমান সময় নিছি, যে এখানেও কি দেখো 1 মাস নিছি। ঠিক আছে, অর্থাৎ একই সময় যদি নিই তাহলে ওইটা যতটুকু দূরত্ব কভার করবে ওইটা ওই যে কেন্দ্রের সাথে বা সূর্যের সাথে যে ক্ষেত্রফল অতিক্রম করবে সেই দুই ক্ষেত্রফল সমান হবে। এটাকে ভাষা দিয়ে বলা আছে যে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ওকে, আশা করি দ্বিতীয় সূত্রটা ক্লিয়ার। এবার দেখি তৃতীয় সূত্রটায় কি বলা আছে। তৃতীয় সূত্রটা হচ্ছে মূলত আবর্তনকালের সূত্র নামেও পরিচিত। তো এটার বিবৃতি হচ্ছে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ
এর কক্ষপথের ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ আমাদের যদি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী মনে করো যে সম্পূর্ণ ঘুরে আসতে সাপোজ টি সময় নেয়, তো এই টি সময়টা মানে এই যে আবর্তনকালের বর্গ অর্থাৎ টি স্কোয়ার, এটা সমানুপাতিক কার সমানুপাতিক? ব্যাসার্ধের ঘনফল, অর্থাৎ টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল আর কিউব। ওকে, তৃতীয় সূত্রটা মূলত এইটাই যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল আর কিউব। তো এই সূত্র থেকে কিছু ম্যাথমেটিক্যাল টার্মও তোমাদের দরকার হয়, যেমন যদি প্রপোর্শনাল ছিল তুলে দাও তাহলে কত লেখা যাবে যে টি স্কোয়ার ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু আর কিউব। এখন যদি আর কিউবটাকে নিচে নিয়ে আসো তাহলে কত হবে? টি স্কোয়ার বাই আর কিউব দিস ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক। বা এখান থেকে যদি তোমরা অনেকগুলো ডাটা নাও তাহলে অনেকগুলো ডাটা নিলে কেমন হবে যে টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর ওয়ান কিউব ইকুয়াল টু টি টু স্কোয়ার ডিভাইডেড বাই আর টু কিউব, এটা ইকুয়াল টু কি ধ্রুবক। বা এটাই যদি আরও মডিফাই করে লিখতে যাও তাহলে কি, এই যে টি টুটাকে যদি এটার নিচে নিয়ে আসো আর আরটাকে যদি উপরে নিয়ে যাও তাহলে এটা থেকে দেখো আরেকটা ফর্মেট আসে কি, সেটা হচ্ছে টি ওয়ান বাই টি টু, দুইটাতে যেহেতু স্কোয়ার আছে আমি একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল টু আর ওয়ানটা তো উপরে যাবে তাই না, তাহলে কি হবে আর ওয়ান বাই আর টু, এটার উপরে কি কিউব। ওকে, তো তোমরা যেই ফরম্যাটটা মনে রাখতে পারো, বাট এটা দিয়ে যেগুলো প্রবলেম তোমাদের পরীক্ষায় আসবে আশা করি যে কোনো একটা মনে রাখলেই কি তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো দেখি এখান থেকে কি প্রবলেম তোমাদের আছে, এটা খেয়াল করো। বলা আছে সমান ভরের দুইটি উপগ্রহের ব্যাসার্ধ যথাক্রমে আর এবং 4r হলে উপগ্রহ দুইটির কি পর্যায়কালের অনুপাত কত। এখন উপগ্রহ বলুক গ্রহ বলুক একই কথা, ঠিক আছে, তো গ্রহ বলা থাকতে পারে উপগ্রহ বলা থাকতে পারে। তো আমরা মাত্রই দেখে আসলাম কত ফর্মুলা দেখে আসলাম, দেখো যে টি ওয়ান বাই টি টু হোল স্কোয়ার, টি ওয়ান বাই টি টু হোল স্কোয়ার, টি ওয়ান বাই টি টু হোল স্কোয়ার দিস ইকুয়াল টু কি আর ওয়ান বাই আর টু হোল টু দি পাওয়ার কিউব। তো এখন দেখো দেওয়া আছে কি এদের ব্যাসার্ধ দেওয়া আছে তাই না, ব্যাসার্ধ প্রথমটার ব্যাসার্ধ আর দ্বিতীয়টার ব্যাসার্ধ 4r, তার মানে যে আর ওয়ানের ভ্যালু আমাদের আর এবং আর টু এর ভ্যালু কত 4r। তো আমাদের বের করতে হবে পর্যায়কালের অনুপাত মানে টি ওয়ান বাই টি টু বের করতে হবে। তো এটা বের করি টি ওয়ান বাই টি টু। তো ফার্স্ট অফ অল আমাদের স্কোয়ার আছে থাক, এখানে দেখো খেয়াল করে আর ওয়ান বাই আর টু মানে আর ওয়ান বলতে তো সিম্পলি আর, তো এটা কত হবে আর ডিভাইডেড বাই 4r, তার উপরে কত আছে তার উপরে আছে কিউব। তো এখান থেকে আর 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 কি হবে কাটা চলে যাবে, তো ওখানে কিছু নেই মানে ওয়ান আছে, 1/4 এর উপরে যদি কিউব করে তাহলে হবে কত 1/64। তো দেখো তো খেয়াল করে টি ওয়ান বাই টি টু হোল স্কোয়ার ইকুয়াল টু 64, তাহলে এই স্কোয়ার যদি না দিতে চাও তাহলে সিম্পলি টি ওয়ান বাই টি টু এর ভ্যালু কত হবে, এই স্কোয়ারটা এই পারে গেলে হয়ে যাবে রুট, তো রুট করলে এটা হবে 1কে রুট করলে 1 এবং 64কে রুট করলে কত হবে 8 হবে। ওকে, তো আশা করি তোমরা এটার অ্যান্সারও পেয়ে গেছো। তো ওই যে আবর্তনকালের বা পর্যায়কালের অনুপাত কত, তাহলে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু 1/8, অর্থাৎ টি ওয়ান অনুপাত টি টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত 1/8। ওকে, দেখো খুবই সিম্পলি তোমাদের হয়তো এখানে তোমাদের অনুপাত বের করতে বলছে আবর্তনকালের, অনেক সময় হয়তো পর্যায়কালই তোমাকে দেওয়া থাকবে, তোমাদের হয়তো ব্যাসার্ধের অনুপাত বের করতে বলতে পারে, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলো ইউজ করে খুব সহজেই কিন্তু তোমরা প্রবলেমগুলো সলিউশন পেতে পারো। তো আমাদের এই লেকচারটা এই পর্যন্তই থাকবে, আমরা পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টারের আরও যতগুলো কনসেপ্ট আছে সবগুলো একদম ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে।